বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন যে নাটক অভিনীত হচ্ছে তার নাম অনিশ্চয়তার যাত্রা। জাতীয় সংসদ নির্বাচনের রেলগাড়ি হুইসিল বাজিয়ে গন্তব্যের দিকে ছুটে চলছে দ্রুতগতিতে, কিন্তু সেই গাড়ির প্রথম শ্রেণীর একটি আসন খালি পড়ে আছে। সেই শূন্যতা গোটা জাতির মনোযোগ আকর্ষণ করেছে, যা এক অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে দিয়েছে ঝড়ের পূর্বাভাস দেওয়ার শান্ত সমুদ্রের মতো। এই শূন্যতা আর কারণ নয়, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন। তিনি এখনও দেশের বাইরে এবং তার প্রত্যাবর্তনের দিনক্ষণ সম্পূর্ণভাবে অন্ধকারে ঢাকা। এই চরম অনিশ্চয়তায় এখন বিএনপির অভ্যন্তরে সৃষ্টি করছে এক চাপা অস্বস্তি। প্রশ্ন উঠছে চারিদিক থেকে, তফসিল তো ঘোষিত হয়ে গেল, কিন্তু তারেক রহমান কেন দেশে নেই? তার আগমনের কোনো নিশ্চিত তারিখও কেন জানা যাচ্ছে না? বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তিনি আসবেন, বিজয়ের মাসে আসবেন, ডিসেম্বরেই নাকি তার আগমন ঘটবে। কিন্তু এসব দাবি কি কেবলই আবেগপ্রসূত, নাকি এটা দলের সাধারণ সমর্থক ও কর্মীদের আশা বাঁচিয়ে রাখার এক কৌশল মাত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বাস্তবতার নির্মম বিশ্লেষণ প্রয়োজন। একটু সহজভাবে বিষয়টাকে চোখের সামনে নিয়ে এলে দেখা যায়, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর। যদি এখন তারেক রহমান সত্যি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তবে তাকে প্রথমত দেশে ফিরতে হবে, দ্বিতীয়ত ভোটারের তালিকায় তার নাম নথিভুক্ত করতে হবে এবং সবশেষে মনোনয়নপত্র জমা দিতে হবে। এই বিশাল কর্মকাণ্ডের সবটুকু সম্পন্ন করতে হবে 29শে ডিসেম্বরের আগেই। আজকের তারিখ ধরে হিসাব করলে তার হাতে আর মাত্র 15 দিনের মতো সময়ও নেই। এই অল্প সময়ের মধ্যেই এতগুলো প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা কি আদৌ সম্ভব? বিশ্লেষকদের অভিমত, বর্তমানে কঠোর তফসিল অনুযায়ী তারেক রহমানের পক্ষে নির্বাচনের প্রার্থী হওয়া প্রায় অসম্ভব এক দুঃসাহসিকতা। যদি তাকে বিশেষ কোনো সুযোগ সুবিধা বা আইনি ছাড় দেওয়া হয়, তবে মুহূর্তে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন। জনগণের মধ্যে থেকে প্রতিবাদ উঠবে, রাজপথে মিছিল হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর এমন গুরুতর প্রশ্নচিহ্ন নিয়ে কোনো সরকারের পক্ষেই টিকে থাকা সম্ভব নয়। সুতরাং এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্নটি হলো, তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার কি তবে একটি অনিবার্য সমাপ্তির দিকেই এগিয়ে চলছে? এই জটিল পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য যেন আরও রহস্যের জন্ম দিয়েছে। তিনি আশ্চর্যজনকভাবে বলছেন যে বিএনপির এই তফসিলে সন্তুষ্ট। তিনি আশা প্রকাশ করছেন যে এই নির্বাচনের মধ্যেই জনগণ ভোটের অধিকার বাস্তবায়ন হবে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোট সম্পন্ন করবেন। কিন্তু এই কথাগুলো কি সত্যি তার মনের গহীনের উচ্চারণ, নাকি এটা কেবলই বুকের বাম পাশে চাপা দেওয়া এক কৃত্রিম সন্তুষ্টি? একটু গভীরে চিন্তা করলে মির্জা ফখরুলের এই সন্তুষ্টির ওপর সন্দেহ জাগে। তিনি যদি সত্যি সন্তুষ্ট হন, তাহলে বেশ কিছুটা কঠিন প্রশ্নের জবাব তাকে দিতে হবে। তারেক রহমান দেশে নেই, তার নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব। এই চরম বাস্তবতা জানা সত্ত্বেও তিনি কিভাবে সন্তুষ্ট থাকতে পারেন? দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার চিকিৎসা নিয়ে দল চিন্তিত, তবুও তিনি নির্বাচনের তফসিল নিয়ে খুশি। এর মানে কি তিনি প্রকারান্তে তারেক রহমানকে চান না? খালেদা জিয়ার অনুপস্থিতি তাকে ভাবাচ্ছে না? এই সন্তুষ্টির আড়ালে কি তার নিজস্ব প্রধানমন্ত্রিত্বের স্বপ্ন লুকিয়ে আছে? এমন কঠিন প্রশ্ন এখন রাজনৈতিক মহলের প্রতিটি অলিন্দে ঘুরপাক খাচ্ছে। আরও মজার বিষয় হলো, বিএনপি সমর্থিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এই তফসিল নিয়ে রীতিমতো ট্রল শুরু করেছে। তারা প্রশ্ন করছেন কেন নির্বাচনের তারিখ 12 ফেব্রুয়ারি। এই তারিখ নিয়ে তাদের তীব্র আপত্তি। এর পেছনে কি অন্য কোনো সুদূরপ্রসারী উদ্দেশ্য লুকিয়ে রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিএনপি হয়তো এই মুহূর্তে প্রকাশ্যে সন্তুষ্টি দেখালেও ভেতরে ভেতরে পুনর্তফসিলের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। তারেক রহমানকে দেশে ফেরানো কিংবা তাকে ভোটার হওয়ার সুযোগ দেওয়ার মতো আইনি পথ তৈরি করার দাবিতে তারা হয়তো আন্দোলনে নামার চেষ্টা করতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বিশাল ছাড় না পেলে এই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সময় অত্যন্ত সংকীর্ণ এবং প্রশাসনিক প্রক্রিয়া এখন অনেক দূরে এগিয়ে গেছে। তাহলে কি এই কঠিন সময়ে বিএনপির সামনে খোলা পথগুলো কি কি? প্রথমত, যদি পুনর্তফসিলের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এবং তারেক রহমান প্রত্যাবর্তন অসম্ভব হয়ে পড়ে, তবে বিএনপি হয়তো তারেকের বদলে অন্য কাউকে দলের নেতৃত্বের সামনে আনতে পারে। এই আলোচনায় বেশ জোরালোভাবেই হচ্ছে, দলের তরুণ নেতৃত্ব জাইমা রহমান অথবা ডক্টর জোবাইদা রহমানকে সামনে এনে এক নতুন প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করা যেতে পারে। এটি এখন অনেকের আলোচনার কেন্দ্রবিন্দু। দ্বিতীয়ত, আরেকটি ভীতিকর সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
দুঃখজনক। কিছু বিশ্লেষক মনে করছেন নির্বাচন পেছানোর জন্য বিএনপি যে কোনো ধরনের চরম পথ অবলম্বন করতে পারে। এর মধ্যে খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিকে কেন্দ্র করেও প্রশ্ন তোলা হচ্ছে। যদিও এমন কথা শুনতে কঠিন, কিন্তু রাজনৈতিক বাস্তবতার এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। যদি কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তাহলে সেটাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপি ঘনিষ্ঠ কিছু মিডিয়া অ্যাক্টিভিস্ট এখন অতীতের ইতিহাস টেনে আনছে। তারা দেখাচ্ছে যে তফসিল ঘোষণার পরও নির্বাচন পেছানোর নজির বাংলাদেশের ইতিহাসে একাধিকবার রয়েছে। তারা বিশেষভাবে 2007 সালের 1/11-এর কথা উল্লেখ করছেন। সেবার 21শে জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল, কিন্তু 11ই জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয় এবং নির্বাচন স্থগিত হয়ে যায় প্রায় 2 বছর পর নতুন করে অনুষ্ঠিত হয়েছিল। শুধু তাই নয়, তারা দাবি করছেন যে শেখ হাসিনার আমলেও পুনর্তফসিলের উদাহরণ রয়েছে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘটনায় তারা স্মরণ করে দিচ্ছেন সেবার প্রথম 23শে ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিএনপি এবং তাদের মিত্র দলগুলো প্রথম নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ভারতের মধ্যস্থতায় তারা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নিতে রাজি হয়েছেন। এর ফলেই পুনর্তফসিল করা হয়েছিল এবং নির্বাচনের তারিখ 30শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। এমনকি বিএনপির আমলেও অনুরূপ উদাহরণ রয়েছে বলেও জানা যায়। 1995 সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আগেও 3 বার পুনর্তফসিল হয়েছিল। এমনকি 1979 সালেও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে আয়োজিত নির্বাচনের তারিখও পেছানো হয়েছিল বলেই এই অ্যাক্টিভিস্টরা দাবি করছেন। এইসব ইতিহাস সামনে এনে বিএনপির পন্থীরা আসলে জাতিকে কি বোঝাতে চাইছেন? তারা কি ইঙ্গিত দিচ্ছেন যে এবারও নির্বাচন পেছানো সম্ভব এবং তারা সেই লক্ষ্যে কাজ করছেন, নাকি তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন কোনো বড় ঘটনা ঘটানোর জন্য, যা পরিস্থিতিকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়? বিএনপির কর্মীদের মধ্যে এখন দুটি স্পষ্ট ধারণা পরিলক্ষিত হচ্ছে। একদল রয়েছে যারা সফট অ্যাক্টিভিস্ট, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় এবং নানান প্রচার প্রচারণা চালাচ্ছেন, ইতিহাস তুলে ধরছেন, তফসিল নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু রাজপথে তাদের তেমন সক্রিয় দেখা যাচ্ছে না। অন্যদিকে আরও একদল রয়েছেন যারা সিরিয়াস অ্যাক্টিভিস্ট এবং মাঠের নেতা, তারা এখানে অপেক্ষা করছেন সময়ের সুযোগ বুঝে তারা মাঠে নামবেন বলে জানা যাচ্ছে। অধিকাংশ বিশ্লেষকরা মনে করছেন সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে, তবে তারা বলছেন একজন ব্যক্তির অনুপস্থিতির জন্য বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা থেমে থাকবে না। তারেক রহমান দেশে আসুক বা না আসুক, নির্বাচনের তফসিল নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন একটি নির্দিষ্ট পথেই এগিয়ে চলছে এবং এই পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই মুহূর্তে জাতির সামনে বিশাল একটি প্রশ্ন হলো, তারেক রহমানের অধ্যায় কি তাহলে সত্যি শেষ হতে চলেছে? তিনি দেশে নেই, ভোটারও নন। তফসিল অনুযায়ী তার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ প্রায় অসম্ভব। বিএনপি কি তাহলে তাকে ছেড়ে নির্বাচনে যাবেন, নাকি অন্য কাউকে সামনে আনবেন, নাকি তারা নির্বাচনের প্রক্রিয়া বানচাল করার জন্য কোনো গভীর নাটক সাজাবেন? মির্জা ফখরুলের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি এক ধরনের দ্বৈত অবস্থান নিয়েছেন। একদিক থেকে তিনি বলছেন যে তফসিল সন্তুষ্ট, অন্যদিক থেকে তার কথায় সেই সহজাত উৎসাহ বা উদ্দীপনা নেই যা একটি বড় দলের নির্বাচনী প্রস্তুতির সময় থাকা উচিত। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিকভাবে নির্বাচন করা। তাদের নিশ্চিত করতে হবে যে কোনো ষড়যন্ত্র যেন সফল হতে না পারে। নির্বাচন সময় মতো হবে এবং সেটা হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করতে হবে। আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে। তারেক রহমান কি আসবেন? বিএনপি কি কোনো নাটক সাজাবে? নির্বাচন কি সময় মতো হতে পারবে? এসব প্রশ্নের উত্তর খুব শীঘ্রই উন্মোচিত হবে। তবে একটি কথা পরিষ্কার, বাংলাদেশ এগিয়ে যাবে, কোনো ব্যক্তি বা দলের জন্য দেশ থেমে থাকবে না এবং জনগণের ইচ্ছা শেষ পর্যন্ত বিজয়ী হবে। এটাই ইতিহাসের শিক্ষা, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।